গলায় বাড়ি দেয় নাই, সে আমাকে নর্মাল কিল ঘুষি দেয় নাই, সে আমার চেহারা নষ্ট করে দিয়েছে, যেটা সে মাস্টার প্ল্যান করেই করছে। কেন মনে হয় যে আমার চেহারার প্রতি তার এত ক্ষোভ আমার কিসের? চেহারার প্রতি ক্ষোভ ছিল যে আমি একটা সুন্দর মেয়ে, আমি যেহেতু তার কাছে ডিভোর্স চেয়েছিলাম, আমি হ্যাঁ, তাকে রেখে আরেকজনের কাছে যাব, হ্যাঁ। বা আমার এই সুন্দর চেহারা মানুষ আবার দেখবে, আর তার ম্যানিপুলেশন থেকে, তার কন্ট্রোল থেকে আমি বের হয়ে যাব, এই জিনিসটা তার মেয়ের লিগো মানতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মেজাজির ফারুকী। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে এক প্রকার ধরতে গেলে আলোচনা সমালোচনায় আছেন। আপনারা জানেন ইতিমধ্যে আরাবিয়ান বুরকা কালেকশনের এমডি রনি এবং রয়া তাসনিম ইতিমধ্যে তাদের বিয়ে নিয়ে বা তাদের দুইজনের বিষয়টা নিয়ে আপনারা ইতিমধ্যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তাদের অবস্থান কী বা তাদের কেন তাদেরকে না আজকে ভিডিওটা বানাচ্ছি। আপনাদেরকে ছোটো করে যদি বলতে যাই, রয়া তাসনিম এবং এমডি রনি যাদের প্রেম করে বা তাদের একটা সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়, ইতিমধ্যে বলা হচ্ছে যে রয়া তাসনিমের নাকি আরও দুইটা বিয়ে হয়েছিল এর আগে, এবং এর পাশাপাশি এমডি রনির নাকি আরও মানে অলরেডি তিনটা বিয়ে করেছে সে এর আগেও, রয়া তাসনিমের আগে, বিয়ের আগে। তো সব কিছু মিলিয়ে ধরতে গেলে একে অপরকে মানে ভালোবেসে তাদের দুজনে বিয়েতে হয়। কিন্তু হঠাৎ করে তাদের আলোচনার মূল কারণ হচ্ছে যে ইতিমধ্যে রয়া তাসনিম নাকি বিয়ের পরও পরকীয়া করতে সহ অনেক অভিযোগ নিয়ে এসেছে এমডি রনি। ইতিমধ্যে আপনারা সবাই আমার ভিডিওগুলো চেক করলে আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এই বিষয়টা আর বেশি কথা বলবো না। ইতিমধ্যে রয়া তাসনিমের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, সে নাকি পরকীয়া করতো এবং তার পাশাপাশি টাকার লোভে বিয়ে করেছে এমডি, মানে ভালো একজন ব্যবসায়ী, সেই কারণে টাকার লোভে বিয়ে করেছে। অনেক কিছু অভিযোগ কিন্তু রয়া তাসনিমের বিরুদ্ধে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো দর্শক, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন রয়া তাসনিম। তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে আপনাদের যে মানে অনেকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন সেই অভিযোগগুলো করা জবাব দিয়েছেন। তার আগে আপনি যেটা আমাদের চ্যানেলে দেখতেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এক মুহূর্ত না টেনে সবাই একটা লাইক দিয়ে ভিডিও দর্শক হ্যাঁ, ওই দিনের কথাটা প্রথমত হচ্ছে আমার জীবনের সবচেয়ে ডার্কেস্ট ডে। আর সেটা ছিল এপ্রিলের 10 তারিখ, ঠিক হুম। রোজার ঈদের আগের দিন। খুব প্ল্যান করে করা হয়েছিল যাতে রোজার ঈদের আগের দিন একটা হলিডে, ন্যাশনাল হলিডে, হ্যাঁ, সব জায়গায় কোনো ডক্টর থাকে না। হ্যাঁ। সো রোজার ঈদের আগের দিন ঠিক দুপুর 1টা থেকে 1:30টার দিকে আর কি, জোহরের নামাজের আগে আমি অলরেডি আমার রুমে বসে জোহরের নামাজ পড়তেছিলাম। আমি নামাজরত অবস্থায় সেদিন খুন হয়েছি। আমি নামাজ পড়তেছিলাম, বাসায় আমার মা ছিল, আমার বোন ছিল, আমার কাজের বুয়া ছিল এবং আমার 2টা বেবি ছিল। ছোট বেবির বয়স হচ্ছে তখন, সেদিনের বয়স ছিল 6 মাস, আর আমার বড় বেবির বয়স হচ্ছে 7 বছর। তো আমাকে তার আগে থেকে তার সাথে আমার ঝামেলা চলছিল, ডিভোর্স নিয়ে কথাবার্তা হচ্ছিল। সো এইটার জের ধরেই হচ্ছে সে এপ্রিলের 10 তারিখে ঠিক দুপুরবেলা আমি নামাজরত থাকা অবস্থায় আমার বাসায় ঢুকে তার সাথে তার রাইট হ্যান্ড ইউনুস এবং লেফট হ্যান্ড আলামিন, এই হ্যাঁ, 2 গুন্ডা এবং হ্যাঁ। অজ্ঞাত একজন গুন্ডা, 3টা গুন্ডা নিয়ে সে বাসায় ঢুকে। আপনার হাজবেন্ড এই তিনজনের এই সাথে ঢুকলো 3 জনের সাথে আমার কয়টার বাসায় দিকে? ঢুকে। এটা হচ্ছে ঠিক 1টা থেকে 1:30টার রাত্রে? মাঝামাঝি, না না, দুপুরে? ওকে, ওকে। দুপুরে 1টা থেকে 1:30টার মাঝখানে আমি জোহরের নামাজ পড়ছিলাম। হ্যাঁ। তো ঢুকে, যেহেতু আমি নামাজরত অবস্থা ছিলাম, আমি এতগুলা মানুষকে দেখি নাই। হুম। তো আমার মাকে, আমার বোনকে এবং কাজের বুয়াকে, আমার বেবিদেরকে হচ্ছে ওই 3টা মানুষ আটকায়। আর আমি যেহেতু নামাজ অবস্থায় আমার পার্সোনাল বেডরুমে ছিলাম, সে রনি আমার হাজবেন্ড, সে ডাইরেক্ট আমার রুমে ঢুকে যায় এবং রুমে ঢুকে মানে কথাবার্তা বলা ছাড়াই সে আমাকে মারধর করা স্টার্ট করে দেয়। প্রথমে আমার নামাজের হিজাব পরা ছিলাম, আমার হিজাবটা টেনে খুলে ফেলে দেয়। খুলে ফেলার পরে সে হচ্ছে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, কিছু ভারী একটা চেন, যেটা দিয়ে সে আমাকে ঘুষি মেরে আমার মাথা ফাটায় দেয়। এখানে আমার মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরে হচ্ছে যে সে আমার গলা চিপে ধরে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি দিয়ে সে একটা ছুরি নিয়ে আসছে সাথে করে, নতুন একটা ছুরি, যেটা আমার উকিলের কাছে আছে। নতুন একটা ছুরি দিয়ে সে হচ্ছে আমার মুখের ঠিক এইখান থেকে একদম ঠোঁট সহ, আমার ঠোঁট এখন এখানে নাম্ব আছে, এই ঠোঁট সহ আমার থুতমা পর্যন্ত সে কেটে দেয়। কেটে দেওয়ার পরে ও মাই কেটে দেওয়ার পরে গড! আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাই, হঠাৎ করে আমার মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা পড়ে গেল, একটা ভারী কিছু ধসে পড়লো, এরকম একটা অবস্থা। তখন তো আমার সেন্স ছিল না আমার কি দিয়ে কি করছে। পরে যেটা জানতে পারি যে আমার ড্রেসিং টেবিলের একটা ভারী কাঠের বসা টুল ছিল, সেই টুল দিয়ে সে আমার মুখে আঘাত করে। আঘাত করার পরে আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে যায়, আমার মুখের চোয়াল ভেঙে যায় উপরে, এবং আমার বাম পাশে যে দাঁতগুলা ছিল, এই দাঁতগুলো, আমার উপরের দাঁতগুলো এখনো কাজ করে না, এগুলো হচ্ছে নড়ে যায়। আর প্লাস আমার যে এখানে কাটা পড়ার কারণে আমার এই চোখের নার্ভ কেটে গেছে, আপনারা দেখতে পারবেন আমার চোখ ভালো মতো কাজ করে না।
তো এই কাহিনী যখন সে করলো, আমার মা আমার বোন যখন দেখতেছে যে তিনটা লোক বাসার মধ্যে দাঁড়ায় আছে দরজা বন্ধ করে, আমার মা যখন এটা মনে হলো যে কি হচ্ছে বাসার মধ্যে, তখন সে আমার কাজের বুয়াকে বললো যে দেখো আমরা নামতে পারতেছি না, তুমি নামো, তুমি বাসা থেকে নেমে কিছু একটা করো। আমার মা কিছু একটা মনে হচ্ছে সামথিং ইজ গোয়িং অন। তখন আমার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে না মা? হ্যাঁ, আমাকে সে চিৎকার করার সময় দেয় নাই, সে জাস্ট ঢুকে ধারিম ধরিম মারছে, মানে আমাকে মারার পর অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। আমার চিৎকার করার সুযোগটা আমি পাই নাই। হ্যাঁ। পরে হচ্ছে যে আমার মা যখন মনে হইতেছে কি ব্যাপার, তিনটা মানুষ দাঁড়ায় আছে আমাদেরকে আটকায়, তখন আমার মা জাস্ট বুদ্ধি করে বলছে যে বুয়া তুমি বাসা থেকে নেমে তুমি মানুষজনকে ডাক দাও, বাড়ির যে কি হয়েছে কিছু একটা হইতেছে তুমি ডাক দাও। এটা কথা বলার পরে 3 গুন্ডা আগে বাসা থেকে বের হয়ে যায়, তারপরে রনিকে নিয়ে বের হয়ে যায়। হঠাৎ করে যখন আমাকে এসে সবাই টান দেয়, তখন আমি হঠাৎ করে বারান্দায় চলে যাই। আপনারা যে ভিডিওটা দেখছেন যে বারান্দা ভরা রক্ত, বারান্দায় যে আমি যখন এভাবে ঝুলেছিলাম আমার মুখের রক্ত নিচতলা পর্যন্ত পড়ছে, কারণ এটা ওপেন হয়ে গেছিল। এটা যখন কাটছে আমার গালটা ফাঁক হয়ে গেছিল। তো তখন হচ্ছে মানুষের চিল্লাচিল্লি করি, আমার মা বোন চিল্লাচিল্লি করে, আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে। এই চিৎকার শুনে পুরা রোডের মানুষ আসে, তারা এসে আমাকে সেদিন বাঁচাইছিল। তখন হচ্ছে তারা দেখছে যে আমার হাজবেন্ড 3 গুন্ডা সহ দৌড় দিয়ে চলে যাচ্ছে, উত্তরার সিকিউরিটিটা দেখছে। তারপরে হচ্ছে আমার বোন সাথে ছিল, আমার এলাকার মানুষজন, আমার বাড়িওয়ালা, তারা সাথে নিয়ে আমাকে হসপিটালে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। এই ছিল আমার জীবনের সবচেয়ে ডার্কেস্ট ডে। বোন, এই যে তারপরে হচ্ছে হসপিটালে যাওয়া, এবং হয় না যে ধরো হাজবেন্ড ওয়াইফরে ভাই এতদিন একটার সাথে সংসার করার সামান্যতম ভালোবাসা আদর বা সম্মান থাকলেও একজন আরেকজনের হইতে পারে, কখনো একবার হয়তো সারা জীবনে ভুল করে হাজবেন্ড বা ওয়াইফ কেউ কারো গায়ে হাত তুলে ফেলতে পারে, কিন্তু এইটা তো দিস ইজ এনিথিং বিয়ন্ড। এর উপরে কোনো শাস্তি, এর উপরে কোনো অত্যাচার হইতে পারে না। আগে আমার গায়ে 2বার হাত তুলেছে, সে আমাকে থাপ্পড় মেরেছিল, আমি 2বার বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম রাগ করে। তো সে যখন আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। এবারও যদি সে আমাকে সে নরমাল কিল ঘুষি মারতো, আমি ক্ষমা করে দিতাম। এটা আমি এখনো বলছি, এখন কি করব। এবারও যদি সে আমাকে থাপ্পড় মারতো নরমালি, আমি হয়তো বা ক্ষমা করে দিতাম। বাট সেটা যেটা করছে, সে আমাকে হাতে পায়ে বাড়ি দেয় নাই, সে আমাকে নরমাল কিল ঘুষি দেয় নাই, সে আমার চেহারা নষ্ট করে দিয়েছে, যেটা সে মাস্টার প্ল্যান করেই করছে। কেন মনে হয় যে আমার চেহারার প্রতি তার এত ক্ষোভ? আমার চেহারার প্রতি ক্ষোভ ছিল যে আমি একটা সুন্দর মেয়ে, আমি যেহেতু তার কাছে ডিভোর্স চেয়েছিলাম, আমি তাকে রেখে আরেকজনের কাছে যাব, বা আমার এই সুন্দর চেহারা মানুষ আবার দেখবে, আর তার ম্যানিপুলেশন থেকে, তার কন্ট্রোল থেকে আমি বের হয়ে যাব, এই জিনিসটা তার মেয়ের ইগো মানতে পারে নাই। 3টা বড় প্রশ্ন এসে যায় এর মধ্যে। প্রথম প্রশ্ন আসে যে ডিভোর্সটা কেন আমি চাচ্ছি। আচ্ছা, ডিভোর্সটা কেন আমি চাচ্ছি, এটা হচ্ছে যে তার সাথে আমার বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয়। সে আমার স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেয়। সেই রকম একটা মানুষ, যে কোনো মানুষ, তার মা আমাকে বুঝায়, তার বোন আমাকে বলে যে সে খুব রাগী মানুষ, তুমি একটু ওর সাথে ম্যাচ করে চলো। তার সামনে কোনো কথা বলা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সে যা বলবে সেটাই মানতে হবে। সে উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। বিয়ের পরে এরকম একটা কথা, আমি কিছু বলতে চাইলে এরকম ভাবে বলতে পারবো না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। তারপরে হচ্ছে যে সে আমার স্বাধীনতা কেড়ে নেয়, আমাকে একা বাসা থেকে বের হতে দিবে না, আমাকে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে দিবে না। আমি আমার মেয়েকে নিয়ে শপিং এ যাবো, বা আমার মেয়েকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব, খেলতে নিয়ে যাব, সেখানে যাওয়া যাবে না। আমি যদি আমার মেয়েকে নিয়ে বাবুল্যান্ডেও যাই, সেখানে তার রাইট হ্যান্ড ইউনুস, লেফট হ্যান্ড আলামিন, এই 2 গুন্ডার 1 গুন্ডা আমার সাথে দিয়ে দিবে আমাকে পাহারা দেওয়ার জন্য। পাহারা দেওয়ার কি আছে বউ বাচ্চাদের? আমি জানি না, মানে তার কথা হচ্ছে যে টোটালি তার কন্ট্রোলের মধ্যে আমাকে থাকতে হবে, তার চোখের আড়াল হওয়া আমাকে যাবে না, এরকম একটা কন্ট্রোলের মধ্যে সে আমাকে রাখে। মানে খাঁচার ভিতরে যেরকম আমরা যেমন একটা পাখি থাকে 24 ঘন্টা, আমি কি করতেছি না, আমি যদি ওয়াশরুমেও যাই তাকে আমাকে জানাইতে হবে যে আমি ওয়াশরুমে যাচ্ছি। সিরিয়াসলি এইরকম একটা অবস্থা তার সাথে হয়ে গেছে। আমি বাইরে গেলে তার সাথে সে আমার স্বাধীনতা কেড়ে নেয়। তারপরে হচ্ছে যে আরেকটা কথা, সবচেয়ে বড় যেটা কথা, সে আমার বাচ্চাকে মেনেই আমাকে বিয়ে করছে। বিয়ের পরে সে আমার বাচ্চার সাথে আমাকে কোনো টাইম স্পেন্ড করতে দিত না। লাইক হচ্ছে যে আমি আমার বেবিকে নিয়ে বের হবো, সেটা পছন্দ করে না। সে যখন আমার বাসায় আসবে তাকেই আমার সময় দিতে হবে। তা আমরা যেহেতু একটা অ্যাডাল্ট মানুষ, আমরা জানি যে একটা মা বাবা হওয়ার পরে মা বাবার মেইন প্রায়োরিটিটা তার বেবি। আমি খাই কিনা সেটা কিন্তু আমার প্রায়োরিটি না, আমার বাচ্চা খেয়েছে কিনা সেটা আমার মেইন প্রায়োরিটি। তো তার কথা হচ্ছে সে আসলে তাকে আমার খাওয়াই দিতে হবে, তার সাথে আমার বসে থাকতে হবে, তাকে আমার পাখা নিয়ে বাতাস করতে হবে, আমার মেয়েকে আমি টাইম দিতে পারবো না। তার কথা হচ্ছে সারাদিন তো মেয়েকে নিয়ে বসেছিলে, আমি এখন আসছি, এখন আমাকে নিয়ে বসে থাকবা। আমি যদি আমার বেবিকে বলি যে আমি আমার বেবিকে ঘুম পাড়ায় আসতেছি, সেটাও তার না।
ওকে ওকে ঘুম পাড়াও, তোমার কেন ওর সাথে বসে থাকতে হবে? ওরে রেখে এসে ঘুমিয়ে পড়ো। কত বছর বয়স ওর? ওর বয়স মাত্র 7 বছর। ওকে। একদিন তার সাথে আমার ঝগড়া লেগেছে, আমার বেবি ঘরে বসে কান্না করতেছিল, তা আমি বুঝতে পারছি আমি যেতে চাইছি, সে আমাকে যেতে দেয়নি। সেটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। আমার বলতে লজ্জা লাগে যে একটা মা হয়ে আমি আসলে আমার বেবির কাছে যেতে পারিনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আপনারা সবার ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।